সিনেমাটা শুরু হয় দুইটা স্কুল বাস একসাথে রাস্তার ওপর চলতে চলতে, যেগুলোতে পড়ুয়ারা ভ্রমণে যাচ্ছিল। সবাই মজা করে হাসছিল, পিলুলো দিয়ে একে অন্যকে খেলাধুলা করছিল। আবহাওয়া ছিল রোদেলা আর শান্ত। তাদের মধ্যে একজন মিৎসুকো নামের মেয়ে ছিল, চুপচাপ তার নোটবুকে একটা কবিতা লিখছিল। কাছে বসা দুই মেয়ে তাকে নিয়ে ঠাট্টা করছিল, সবাই যেমন খেলছে সে কেন লিখছে। তারা তার নোটবুক ছিনিয়ে নিল আর তার কলম মাটিতে পড়ে গেল। মিৎসুকো কলম তুলতে ঝুঁকল, ঠিক সেই মুহূর্তে একটা ঝড়ো বাতাস উঠল। হঠাৎ করেই বাস দুটো ঝড়ে আঘাত পেল। ঝড়টা বাস দুটোকে মধ্য থেকে ভেঙে ফেলল, আর মনে হতো ছাত্রছাত্রীর শরীর আর মন দুটোই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মিৎসুকো একমাত্র বেঁচে গেল, কারণ সে তখন মাথা নিচু করেছিল। যখন সে উঠে দাঁড়ালো তখন দেখল বাসের ছাদ ছিঁড়ে গেছে আর তার সহপাঠীদের দেহ দুটো করে কাটা পড়ে আছে। সেই দৃশ্যে সে ভয়ে স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আরেকটা ঝড়ের ঝাপটা তার দিকে ছুটে আসলো, কিন্তু এবার সে আগেই বুঝতে পারল, দ্রুত ঝুঁকে পড়ল আর আবার বেঁচে গেল। ঝড়টি বৈদ্যুতিক খুঁটি আর তারগুলো ভেঙে ফেলল, আর তখন বাসটা অবশেষে থামল। মিৎসুকো নামিয়ে পড়ল আর দৌড়ে রাস্তায় নেমে পড়ল। কিছুক্ষণ পর সে আরেকটা বাস দেখল, যেখানকার ছাত্রছাত্রীদের দেহ রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়েছিল, হাত পা ছিন্ন ভিন্ন আর রক্তাক্ত, চিৎকার করে উঠছিল। মিৎসুকো দৌড়াতে লাগলো, ভয়ে আর বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। ঝড় আবার কাছে আসছে দেখে সে রাস্তার ওপর চারজন মেয়েকে দেখল। সে একটাকে ধরে ফেলে আর ঝড় পড়ার সাথে সাথেই মাটিতে টেনে নামালো। বাকিরা তিনজন তৎক্ষণাৎ মারা গেল। মিৎসুকো নিজের এবং ওই এক মেয়ের জীবন বাঁচাতে পেরেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেয়েটি মারা গেল যখন সে কয়েকজনকে সাহায্য করার চেষ্টা করছিল। বাইসাইকেল চালাচ্ছিল ছেলেরা, যাদের বায়ু ধরে ফেলেছিল। মিৎসুকো আবার একাই হয়ে গেল। সে যতটা তাড়াতাড়ি পারত দৌড়ালো, এমনকি একটা নদীর কাছে পৌঁছালো। সেখানে সে আরও কিছু লাশ দেখল। পড়ুয়ারা নদীর পানিতে ভেসে বেড়াচ্ছিল। সে নদীর পানি দিয়ে মুখ ধুয়ে নিল, রক্তমাখা ইউনিফর্মের বদলে পরিষ্কার কাপড় পরল আর পথ চলতে থাকল বেকারামি করে। অনেকক্ষণ হাঁটার পর সে একটা মেয়েদের স্কুলে এসে পৌঁছালো। অদ্ভুত ব্যাপার, ওই স্কুলের ইউনিফর্ম ঠিক তার পরানো ইউনিফর্মের মতোই লাগছিল। আরও অদ্ভুত ব্যাপার ছিল, সবাই যেন ওকে চেনে। এখনও শোকেই ছিল মিৎসুকো। আগে যে অদ্ভুত বাতাসে সবাই মরে গিয়েছিল সে ব্যাপারে কিছু বলল না। তারপর তার বন্ধু আকি এসে হাসতে হাসতে বলল, চলো ভিতরে যাই। মিৎসুকো বিভ্রান্ত ছিল, সে বুঝতেই পারছিল না হঠাৎ করে কিভাবে ও আর আকি আবার একই স্কুলে চলে এলো। আকি চিন্তিত চোখে ওকে দেখে বলল, কেন কাঁপছো? আমরা তো এখানে সবসময় সহপাঠী। মিৎসুকো তাড়াতাড়ি মাথা নিচু করল যখন একটা হাওয়া অনুভব করল, কিন্তু এবার সেটা সাধারণ বাতাস ছিল, কিছুই হয়নি। আকি একটা দীর্ঘশ্বাস ফেলল। তুমি আজ একটু অদ্ভুত আচরণ করছো। তারা ক্লাসের দিকে হাঁটতে থাকলো, আর মিৎসুকো সবকিছু বুঝতে গিয়ে হোঁচট খাচ্ছিল। পরে হঠাৎ আরেকটা ঝোড়া বাতাস বয়ে গেল। মিৎসুকো আবার ভয়ে দৌড়াতে লাগলো। আকি তাকে ধাওয়া করে ধরে শান্ত হতে বলল, চিন্তার কিছু নাই। শেষমেশ মিৎসুকো একটু স্বস্তি পেল। এমনকি শিক্ষকরাও মিৎসুকোকে যেন সেখানে সবসময় থেকেই পড়ুয়া মনে করছিল। যখন তারা দুজন একা ছিল, মিৎসুকো জিজ্ঞেস করল, আমি কি সত্যি এখানে পড়ুয়া? আকি উত্তর দিল, অবশ্যই তুমি তাই। মিৎসুকো ভাবতে শুরু করল, হয়তো আজ সকালে যা দেখেছিল সেটা হয়তো একটা স্বপ্ন বা কল্পনা মাত্র। সে আকিকে বলল সেই মারাত্মক বাতাসের কথা যে তার সহপাঠীদের মেরে ফেলেছিল। কাঁপতে কাঁপতে কথা বলতে বলতে আকি ধীরে ধীরে জানালা খুলল আর বলল, দেখো বাইরে বাতাসটা তো একদম সাধারণ, এটা তোমার ক্ষতি করতে পারে না। সে মিৎসুকোকে হাত বাড়াতে বলল। মিৎসুকো হাত বাড়ালো, আর যখন সে শান্ত বাতাসটা অনুভব করল তখন বিশ্বাস করতে শুরু করল। দুজন একে অপরকে দেখল আর লজ্জায় হেসে ফেলল। বুঝতে পারল অবস্থা কতটা অদ্ভুত ছিল। তারপর আকি নরম কণ্ঠে বলল, হয়তো তোমার মেমোরি হারিয়ে গেছে, তাই এই স্কুলটা মনে পড়ছে না। পরে তারা তাদের কিছু বন্ধুর সাথে মিলিত হল। সবাই মিলে হাসাহাসি আর মজা করল। ওই দিন বাকি ক্লাসগুলো এড়িয়ে তারা ঝাঁপিয়ে পড়ল জঙ্গলে, হাসাহাসি আর খেলাধুলা করতে করতে। মিৎসুকো আবার সত্যিই খুশি বোধ করল। আগের ভয় ঠিক উল্টোটা। সে নিজেকে বোঝালো যে সকালের যে ঘটনা দেখেছিল তা শুধু একটা দুঃস্বপ্ন ছিল। তারা পৌঁছালো একটা রোদের পাশে। তারা শ্বাস নিতে লাগল। আকি বাকিদের মিৎসুকোর সেই অদ্ভুত স্বপ্নের কথা বলল, যেখানে মারণ বায়ুর কথা ছিল। কিন্তু এক মেয়েটি, রি, হঠাৎ কথা কাটল। সে বলল, যদি সত্যিই সেটা ঘটে থাকে, হয়তো মিৎসুকো ছিল অন্য এক জগতে। আমি পড়েছি অনেকগুলো প্যারালাল ইউনিভার্স আছে। বাকিরা হাসল, ভাবল সে মজা করছে। কিছুক্ষণের মধ্যে তারা মাটিতে একটা বালিশ পেল আর সেটাকে নিয়ে খেলতে শুরু করল, ছড়ে ছড়ে। মিৎসুকো দেখল দুই মেয়ে কাছে দাঁড়িয়ে আছে। সে তাদের দিকে তাকিয়ে হাসল, কিন্তু হঠাৎ করে সব যেন বাতাসের মতো উধাও হয়ে গেল। তারপর রি মিৎসুকোকে বলল, তুমি যদি বাস্তবতা বদলাতে চাও তাহলে তোমাকে কিছু অপ্রত্যাশিত
কিছু অদ্ভুত অদ্ভুত করতে হবে। মিৎসুকো সেই কথাগুলো গভীরভাবে ভাবতে লাগল। পরে সে আর আকি স্কুলে ফিরে গেল আর ক্লাসরুমে ঢুকল। মিৎসুকো মাটিতে একটা অন্য পিলো দেখতে পেল। তুলে নিয়ে মজার ছলে সেটা আকের দিকে ছুঁড়ে মারল। কিন্তু ঠিক তখনই শিক্ষক একটা মেশিন গান বের করল আর ছাত্রছাত্রীদের ওপর গুলি চালাতে শুরু করল। ক্লাসের সব মেয়েদের ইনক্লুডিং আকিকে হত্যা করল। মিৎসুকো আবার একমাত্র বেঁচে থাকা ছিল সে। শিক্ষক বন্দুক ঠেকিয়ে বললেন, মরার আগে প্রার্থনা করো, ইউ ক্লাস ফাঁকি দিয়েছিলে। হঠাৎ দুই মেয়ে কোথা থেকে যেন এসে মিৎসুকোকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে গেল। তারা এমন একটা ক্লাসরুমের পাশ দিয়ে গেল যেখানে সব মেয়েদের হত্যা করা হয়েছিল। তাই তারা সেই একই ঘরে লুকিয়ে থাকল। কিন্তু তারপর আরেকজন শিক্ষক এসে বেঁচে থাকা একজন ছাত্রীর গুলিবিদ্ধ করল। এক মেয়ে প্রতিহত করার চেষ্টা করল, কিন্তু সাথে সাথেই মারা গেল। তার লড়াই এখানেই শেষ হল। রি মিৎসুকোকে ধরে চেষ্টা করল তাকে পালাতে সাহায্য করতে গিয়ে রে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেল। শেষ নিঃশ্বাসে সে মিৎসুকোকে বলল, দৌড়ে পালাও, ওরা তোমার কাছে পৌঁছানোর আগেই বেরিয়ে যাও। মিৎসুকো কয়েকজন বেঁচে থাকা ছাত্রছাত্রীদের সঙ্গে দৌড়ে পালালো, আর শিক্ষকরা ক্লাসরুমের জানালা দিয়ে গুলি বর্ষণ করছিল। যারা ক্লাস এড়িয়ে গিয়েছিল তাদের সবাইকে মেরে ফেলার জন্য। তারা একটিও মেয়েকে পালাতে দিতে চাইছিল না। 5 জন মেয়ে স্কুল থেকে বের হতে পারল। তাদের মধ্যে একজন মিৎসুকোর দিকে ফিরে বলল, তোমাকে ভাবতে হবে, আর কিছু করতে হবে, পুরো ব্যাপারটা এখন তোমার হাতে। মিৎসুকো বুঝতে পারছিল না সে কি বলতে চাইছে। হঠাৎ করে আবার বাতাস বইতে শুরু করল, আর তাদের মধ্যে দিয়ে বয়ে গেল। মিৎসুকো ছাড়া সব মেয়েকে বেঁধে দিল। আবার একদম একা হয়ে গেল সে। সেই মারাত্মক বাতাস তাকে নিরবিচ্ছিন্নভাবে তাড়া করছিল। মিৎসুকো অনেক দূর দৌড়ালো, যতক্ষণ না শহরে পৌঁছালো। সে ভিড়ভাড়াকৃত রাস্তায় দৌড়াতে থাকল, কিন্তু অদ্ভুতভাবে সে যে কোনো জায়গায় যাই দেখল সবাই নারী ছিল। সে থামল যখন একটা পুলিশ স্টেশনের সাইন দেখল এবং সাহায্যের জন্য ভিতরে দৌড়ালো। ভিতরে গিয়ে সে এক নারী পুলিশ অফিসারের সঙ্গে দেখা করল। অফিসারটা ভাবল মিৎসুকো পাগল, কারণ সে কথা বলতে বা কাদার কারণ বোঝাতে রাজি ছিল না, নিঃশ্বাস নিতে পারছিল না আর কাঁপছিল। মিৎসুকো বাতাসের দিকটা দেখানোর চেষ্টা করল। অফিসারটা তাকে অদ্ভুত চোখে দেখল আর হঠাৎ তাকে অন্য নামে ডেকল। কো, সে জিজ্ঞেস করল, তুমি কেন স্কুলের ইউনিফর্ম পরেছ? মিৎসুকো একটা আয়নার দিকে তাকালো আর অবাক হয়ে গেল। তার প্রতিবিম্ব একদম আলাদা লাগছিল। জানা গেল অফিসারের নাম টম্মো, আর সে আসলে কোয়ের বন্ধু। টম্মো হাসল আর বলল, তুমি খুশি হওয়া উচিত, তোমার বিয়ে আর কয়েক ঘন্টার ব্যাপার। মিৎসুকো, বা এখন যা বলা উচিত কো, পুরো ঝামেলায় ভুগছিল। এখনও শক অবস্থায় কিছু ভাবতে বা বলতে পারছিল না। সে শুধু টমোকে যা করতে চাইল তাই করতে দিল। টমো তাকে গাড়িতে উঠতে সাহায্য করল, বলল তারা বিয়ের জন্য চার্চে যাচ্ছেন। এ পর্যন্ত মিৎসুকো একটার পর একটা অদ্ভুত অভিজ্ঞতা বয়ে গেছে, কিন্তু এটা ছিল সবচেয়ে অদ্ভুত। পথে পথের মহিলারা হাত নেড়ে হেসে তাকে অভিবাদন জানাচ্ছিল। সবাই তাকে যেন কোনো সেলিব্রিটি অভিনন্দন জানাচ্ছিল। তার বিয়ে। তারা চার্চে পৌঁছালে অনেক নারী তাকে ঘিরে ধরল আশীর্বাদ দিতে আর আনন্দ করতে। ভিতরে ঢুকেই সে একটা ঘরে গিয়ে জামা বদলাচ্ছিল। হঠাৎ দেখতে পেল আকি ওখানে দাঁড়িয়ে আছে। সে নিজের চোখের বিশ্বাস করতে পারছিল না। কি চলছে? মিৎসুকো দৌড়ে জিজ্ঞেস করল আতঙ্কে। আকি নরম কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি যা ভাবছ আমি জানি, আওয়াজ কম করো, শান্ত হও, পরে সব বুঝিয়ে দেব। বাইরে অন্য নারীরা বর কত সুন্দর একে নিয়ে গপ্প করছিল। তারপর তারা কো ওর বিয়ের পোশাক পরানোর জন্য নিয়ে আসলো। আকি সব মেয়েদের বলল রুম থেকে বের হয়ে যেতে, কারণ কো এখনও একটু নার্ভাস ছিল। সবাই চলে যাওয়ার পর আকি ওকে আসল নাম মিৎসুকো বলে ডেকল আর বলল, তুমি একদম আমার কথা মেনে চলবে, শান্ত থাকো, প্যানিক করো না। এখন আমি সবকিছু বলতে পারছি না, কারণ ওরা আমাদের দেখছে। মিৎসুকো আকের উপর সম্পূর্ণ ভরসা করল আর ওর সাহায্য নিতে রাজি হল। আকি ওকে বিয়ের পোশাক পরাতে সাহায্য করল, সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে কিনা খেয়াল রেখে। মিৎসুকো যখন প্রস্তুত হল, কিছু মেয়ে এসে ওকে নিয়ে যাওয়ার জন্য রুমে ঢুকল। অনুষ্ঠান চলছিল। হঠাৎ করেই আকি তাদের ওপর হামলা করল, সবাইকে মারল। সে মিৎসুকোকে লড়তে শেখাতে চেয়েছিল। সে মিৎসুকোর হাতে একটা ভাঙা কাচের বোতল তুলে দিয়ে বলল, যে কেউ তোমাকে নিরাপদ বোধ করায় না, ওদের বিরুদ্ধে এটা দিয়ে লড়ো। মিৎসুকো মাথা নেড়ে বোঝালো আর গুলদস্তার বদলে কাচের বোতল হাতে নিয়ে মন্দিরের দিকে এগোল। বিয়ের অতিথিরা সবাই নারী, তার জন্য তালি দিয়ে উৎসাহ দিল। তারপর এলো চমকপ্রদ মুহূর্ত। সবাইকে সামনে বর না বসে একটা কফিন দাঁড়িয়েছিল। যখন সেটা খোলা হলো,
ভেতরে ছিল কিকোর মরদেহ। ধরা যাক ওর স্বামী, ওর মুখটা ছিল শুয়োরের মতো। হঠাৎ অতিথিরা অদ্ভুতভাবে আচরণ করতে লাগল। মিৎসুকুর মজা করছিল, হাসছিল আর ওকে কফিনের দিকে ঠেলে দিচ্ছিল। ওরা ওকে মৃতদেহের কাছে চুমু খাওয়াতে চাইল। তখন মিৎসুকু চেঁচিয়ে কাজ দিয়ে ওকে ছুরিকাঘাত করল, তারপর বাকি লোকেদের ওপর ঝাঁপিয়ে পড়ল। আতঙ্ক আর রাগে অনেক মহিলাকে মেরে ফেলল। আকি আবার এলো, ওকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু তখন হঠাৎ স্কুলে 2 শিক্ষক এসে পড়ল। মিৎসুকু আর আকি মিলেই তাদের সঙ্গে লড়াই করল এবং একটা নির্মম লড়াই করে তারা শেষ পর্যন্ত ওদের হারাতে সক্ষম হয়েছিল। তারা চার্চ থেকে বেরিয়ে খোলা মাঠে পালিয়ে গেল। আকি শিক্ষকদের মনোযোগ বিভ্রান্ত করার জন্য পেছনে রইল আর মিৎসুকো সামনে দৌড়াল। তখন হঠাৎ একটা খেলাধুলার পোশাক পরিহিত মেয়ে এসে মিৎসুকোর সামনে এসে দাঁড়াল। সে তাকে আরেকটা নতুন নামে ডেকেছিল, ইজুমি, আর বলল ম্যারাথনে যোগ দিতে। মিৎসুকো কাছে থাকা একদম আয়নার দিকে মুখ ঘুরিয়ে তাকালো আর আবার হতবাক হয়ে গেল। আর প্রতিবিম্ব আবারও বদলে গিয়েছিল। এখন সে একেবারে আলাদা দেখাচ্ছিল আর শরীরচর্চার পোশাক পরা। তার নাম এখন ইজুমি, একজন বিখ্যাত দৌড়বিদ যাকে সবাই ভালোবাসে। ভিড় উৎসাহিত মানুষজন তার চারপাশে জমে উঠেছিল, তার নাম ডাকছিল। ইজুমি তার সহধাওয়াদের সাথে দৌড়ছিল। তাদের একজন হাসতে হাসতে বলল, তুমি তো ছোটবেলাতেই দ্রুত দৌড়াতেই। আমি বুঝতে পারিনি তারা কি বলছে, কিন্তু সে জিজ্ঞাসা করল না। সে আর জানতে চায়নি। সে শুধু নিজেকে ছোটবেলা থেকে মুক্তভাবে দৌড়াতে থাকা একটা মেয়ের মতো মনে করল এবং ঠিক করল শুধু দৌড়টার মজা নিতে আর এগিয়ে যেতে। সে তার স্কুলের সহপাঠীদের ম্যারাথনের সময় পাশে দৌড়াতে দেখল, কিন্তু হঠাৎ সেই শূকরের মতো মুখ বিশিষ্ট লোকটা আর শিক্ষকরা ছুটে এসে তাকে ধরার চেষ্টা করছিল। আয়ুমির পাশে দৌড়ানো মেয়েরা চিৎকার করে বলল, হুঁশ করতে থাকো, তুমি একমাত্র যিনি এই জগৎ থেকে পালাতে পারো। ইজুমি ট্র্যাক থেকে নেমে পড়ল, নিজের সব শোকোক্তি ঝোঁক লাগিয়ে দৌড়াল যতদূর পারল। শেষে গিয়ে ঘন জঙ্গলের মধ্যে একটা অন্ধকার গুহার সামনে দাঁড়াল। গুহার ভিতরে একটা অদ্ভুত মেয়ে তাকে দেখে হাত ধরে গুহার ভিতরে নিয়ে গেল, যেখানে আরও কয়েকজন মেয়ে জড়ো ছিল। সবাই দেখতে ভয়ঙ্কর লাগছিল। তারা ইজুমির মতোই ছিল, কিন্তু তাদের চুল মুখ ঢেকে রেখেছিল। তাদের মুখগুলো, তাদের উপস্থিতি অস্বস্তিকর। যে মেয়েটা ওকে সেখানে নিয়ে এসেছে ঠান্ডা গলায় বলল, তুমি যদি মরো না, আমরা সবাই মরব। হঠাৎ সে ইজুমির ওপর আক্রমণ করল, ওকে মারার চেষ্টা করল, কিন্তু ঠিক সময়ে আকি এসে তার বন্ধুকে বাঁচালো। আকি জরুরি সুরে ইজুমিকে বলল, আমার কথাগুলো ধারাবাহিকভাবে আওড়াও, যাই হোক না কেন এই বাক্যটাই বারবার বলো, আমি মিৎসুকো। ইজুমি কাঁপতে কাঁপতে বিভ্রান্ত হয়ে আওড়ানো শুরু করল, আমি মিৎসুকো, আমি মিৎসুকো। বারবার ধীরে ধীরে তার কণ্ঠশক্তি বাড়তে লাগল এবং অবশেষে তার শরীর ফিরতে লাগল। তার আসল রূপে ফিরে এসেছে সে আবার মিৎসুকো হয়ে উঠেছে। মিৎসুকো আকিকে দেখিয়ে বলল, সবকিছু বুঝিয়ে দাও। আকি গভীর শ্বাস নিয়ে বলল, আমরা আসল পৃথিবীতে নেই মিৎসুকো। এই জায়গাটা একটাই মায়া, একটা তৈরি করা বাস্তবতা। তুমি এখানকার প্রধান চরিত্র, আর যদি তুমি এই জগৎ থেকে পালাতে চাও, আমার কবজি থেকে এই 2টা তার টানতে হবে আর আমাকে মারতে হবে। সে নরম কণ্ঠে বলল, এটাই একমাত্র উপায়। যদি তুমি এটা করো, আমি মারা যাব, কিন্তু তুমি মুক্তি পাবে। তুমি পৌঁছে যাবে এই পৃথিবীর কন্ট্রোল সেন্টার। মিৎসুকো কান্নার মধ্যে মাথা নেড়ে বলল, না, আমি তোমাকে আঘাত দিতে পারবো না। আকি একটা পেন দিয়ে তার গালে থাপ্পড় মারল, চিৎকার করে বলল, করো, অন্য কোনো উপায় নেই। কাঁদতে কাঁদতে মিৎসুকো বাধ্য হয়ে মানল। সে 2টা তার ধরে টান দিল। আকির শরীর জোরে জোরে 2 ভাগ হয়ে গেল আর সে তৎক্ষণাৎ মারা গেল। ওই মুহূর্তেই মিৎসুকো অবশেষে মুক্তি পেল। সে চোখ খুলল আর দেখল প্রথমবারের মতো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছে, চারদিকে পুরুষেরা ঘিরে রেখেছে। অবাক হয়ে সে আরও ভিতরে হাঁটতে লাগল। তার মাথা ঘুরে যাচ্ছিল যতক্ষণ না সে দেয়ালে একটা পোস্টার দেখল। পোস্টারে ছিল 3টা মুখ, মিৎসুকো, কো আর ইজুমি। এটা ছিল একটা ভিডিও গেমের বিজ্ঞাপন। ওরা 3জনই ওই গেমের মেয়ের প্রধান চরিত্র। তারপর সে সত্যিটা বুঝতে পারল, মিৎসুকো এখন একদম পুরুষদের শাসিত একটা দুর্নীতিপূর্ণ ভবিষ্যতের শহরে ছিল। সেখানে শুধু পুরুষরাই বাস করত, যারা হিংস্র গেম আর বেঁচে থাকার চ্যালেঞ্জ নিয়ে পাগল ছিল। মিৎসুকো, কো আর ইজুমির নামের ওই গেমটার নাম ছিল TA। হঠাৎ একজন পুরুষ তার দিকে এগিয়ে এসে চিনে দেখে বলল, তোমাকে আমি চিনি। সে বলল, তুমি এখন ভবিষ্যতে আছো। মিৎসুকোর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে বমিয়ে পড়ল। যখন সে জ্ঞান ফিরল, তখন
দেখল নিজেকে আবারও একটা গুহায়, আগের মতোই একটা গুহায় পাওয়া গেল। গুহার ভিতরে ছিল গেমের সব চরিত্র, তাদের দেহে লাইফলেস ম্যানিকিনের মতো সংরক্ষিত। সে যত গভীরে গেল দেখল এক বুড়ো লোক একটা বড় স্ক্রিনের সামনে বসে আছে। মিৎসুকোর চরিত্র ব্যবহার করে টিএ গেম খেলছে। সে তার দিকে মুখ ফিরিয়ে বলল, সেটা থেকে এখন 15 বছর হয়ে গেছে। যখন তুমি হাই স্কুলে ছিলে আমি তোমার প্রতি আমার অনেক শ্রদ্ধা ছিল। তোমার মৃত্যু হলে পর আমি তোমার আর তোমার বন্ধুর ডিএনএ নিয়ে তোমাদের 3D কপি তৈরি করেছি। মিৎসুকো হকচকিয়ে গেল নিজের আর আকির জীবন্ত মতো কপিগুলোকে দেখে। বৃদ্ধটা একটা অদ্ভুত হাসি দিল। আমি এই কপিগুলো আমার গেমে ব্যবহার করার জন্য বানিয়েছি, সে গর্ব করে বলল। তখন এক যুবক ঢুকল আর মিৎসুকোকে বলল বিছানায় শুতে। বৃদ্ধটা আদেশ দিল, ওর কথা মতো করো। ভয় পেয়ে মিৎসুকো বিছানার দিকে এগোতে লাগল। লোকটা ছোঁয়ার চেষ্টা করছিল। তখন হঠাৎ রের কথা মনে পড়ল। করো কিছু অপ্রত্যাশিত, কিছু আলাদা ধরনের। যদি তুমি যে মায়ায় বন্দী ও থেকে পালাতে চাও। মিৎসুকো সেটা গম্ভীরভাবে নিল। হঠাৎ তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে চিৎকার করে বয়স্ক লোকটার ওপর চেঁচিয়ে উঠল, তাকে আক্রমণ করল আর বলল, মেয়েদের খেলনা ভাবো, বন্ধ করো। সে একটুখানি বালিশ ধরে জোরে মেরেছিল। পালক উড়ে বেরিয়ে এলো, বাতাসে লাল রক্তের মতো ছড়িয়ে পড়ল। তারপর সে তার হাত থেকে একটা লোহার লাঠি ছিনিয়ে নিয়ে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে দিল। বয়স্ক লোকটা চমকে চিৎকার করল, কারণ তার মৃত্যু পুরো খেলা শেষ করে দেবে। আর ঠিক তাই হল। তিনেই মিৎসুকো, কো আর ইউমি মরে গেল আর গেমের জগৎ ভেঙে পড়ল। মিৎসুকো অবশেষে মুক্ত হল, আসল জগতে জীবিত। আর এভাবেই গল্প শেষ। লাইক দিতে ভুলবেন না। আমাদের 10,000 লাইক পূরণ করতে সাহায্য করুন। যারা শেষ পর্যন্ত দেখেছেন কমেন্টে একটা পালক ইমোজি ফেলবেন, যাতে আমরা বুঝতে পারি কে আসলেই ভালো লেগেছে।